আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শোনা যাচ্ছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিন্স হ্যামলেট, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো প্রিন্স হ্যামলেট? সামারিয়ান শ্যাম বিশ্বাস, প্রণাম ভাই আমার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আবু ইব্রাহিম, হাসিব, নাসির হুসাইন, মেহেদি হাসান, আবু রায়হান, তানিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম মাদারুল ইসলাম, বিপুল, সাজ্জাদ হোসাইন, সৌরভ। আচ্ছা, শরীরটা খুবই ক্লান্ত, এরপরেও চলে আসছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো দ্রুত জয়েন করেন, ইনশাআল্লাহ শুরু করব। সো আমি বলি, শোনেন, কাজের অনেক ব্যস্ততা, তো আপনার নোটগুলো দিয়েছেন, আমি পেয়েছি, সমস্যা নেই। শুক্রবার হচ্ছে অফ ডে, সোমবার অফ ডে। তো শুক্রবারে আমি একটা নির্দিষ্ট টাইম করে দিব, সেটা সকালে হোক বা বিকালে হোক বা সন্ধ্যার পরে হোক। ওই সময় আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি নোট দিয়ে দিব। আসলে এভাবে স্ক্যাটার্ড হিউজ মেসেজ, আমিও তো মানুষ। সো প্রতি সপ্তাহে একদিন পিডিএফ শেয়ার হবে, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে পড়া হবে, শেষ হবে, আর হচ্ছে পিডিএফ শেয়ার করা হবে। আপনি নোট পাঠাবেন, আমি আপনার নোট চেক করব, এরপরে হচ্ছে পিডিএফ দেব। এতে করে যেটা হবে, জবাবদিহিতা থাকবে, প্লাস আপনি যে কাজটা করছেন কাজের প্রতি একটা প্রেশার থাকবে, আর আমার পিডিএফটা শেয়ার করতেও নিজের কাছে ভালো লাগবে। সবকিছুকে অ্যাভেলেবেল ভাবলে হবে না। শুক্রবার মাগরিব নামাজ পরে 1 ঘন্টা সময় ব্যয় করব আপনাদের পেছনে টু শেয়ার পিডিএফ। সবকিছু অর্গানাইজ সিস্টেমে হবে, স্ক্যাটার হবে না। নোট পাঠিয়েছেন মানে হচ্ছে ক্লাস 6টা করেছেন, কিছু হলেও শিখেছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, অনেকেই নক করছেন, সেটা হচ্ছে ভালো লাগছে আমার, আমি অনেক ফোন পাইছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আলটিমেটলি আপনারা নাউনের প্রথম ক্লাস করার পরে দেখেছেন, আমি বলেছি সেটা হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের পূর্বে আর্টিকেল বসলে এরা কমন হয়। তো আলটিমেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি প্লুরাল হয় তাও কমন হয়, যেমন জাস্টিস, জাস্টিসেস, ডিফিকাল্টি, ডিফিকাল্টিস, এমন হয়। তবে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল করে কমন করা যাবে না। যেমন যদি আমি এক কথায় বলি, ধরেন অনেস্টি, অনেস্টি একটা শব্দ আছে, অনেস্টি, আপনি কিন্তু কখনো এই অনেস্টির সাথে ইয়েস বা এস যুক্ত করা দেখবেন না। অনেস্টিস, বা আমি যদি বলি অনেস্টিস, এমন কি কখনো দেখেছেন? অনেস্টিস, না, দেখেন না। এই কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন সকল অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল করে কমন করা যাবে না। আচ্ছা, আলটিমেটলি আপনারা গালিগালাজ করতেছেন কেন আমি জানি না। হ্যাঁ, নোট অবশ্যই ফটো তুলে সেন্ড করবেন। আজকে অনেক দৌড়াদৌড়ি করছি তো, জি অবশ্যই হবে। অনেক মাথা ব্যথা আসি স্যার। আচ্ছা, ভালো, বাহার মজুমদার, আবার এক ভদ্র লিখছে, তাকে আবার এটা স্ল্যাং ইউজ করছেন আর কি। মুস্তাফিজুর রহমান ভাই, উনি কমেন্ট করছে, ঠিক আছে, কিন্তু আপনাকে প্রোটেস্ট করতে গিয়ে আপনি যে কমেন্টটা করেন, এটা কি উচিত হয়েছে বলেন?
আচ্ছা, এবার আপনারা গতকালকে হোমওয়ার্ক আমি কম বেশি অনেকেরই দেখেছি, অনেকে পাঠিয়েছেন। তার ভিতরে কমন যে একটা ভুল আমি আপনাদের বলি, আল হাসান কালকে এক্সাম আছে। আপনি যদি পুরো সবগুলো ক্লাস, আপনি যদি গালিগালাজ কোন না ভালো, আপনি যদি পুরো ক্লাস করে থাকেন, আমি এক্সাম সিলেবাস দিয়েছি, কালকে এক্সাম আছে। আচ্ছা, আমি কমন একটা ভুল পাইছি, সেটা হচ্ছে আপনারা যে চেঞ্জ করছেন তার একটা কমন ভুল হচ্ছে। ধরেন আমি যদি বলি, সেটা হচ্ছে আমি ক্লাসরুমের ভিতরে আমি ক্লাস নিচ্ছি, হঠাৎ করে আমার ডান পাশে একটা মেয়েকে দাঁড় করিয়ে আপনাদের সবার সামনে পরিচয় করে দিলাম এটা আমার ওয়াইফ, এবং আমি যাকে পরিচয় করে দিলাম এটা আমার ওয়াইফ, তার মাথায় সিঁদুর দেয়া আছে। ধর্মীয় ভাবে নিয়েন না, এটা বোঝানোর সাথে আপনি আবার যে ফিজিক্যাল গেটআপটা দেখতেছেন, এতে করে এটা প্রমাণিত হয় যে কোনোভাবেই কোনো একটা হিন্দু বোনকে বিয়ে করার কোনো সুযোগ নাই, এবং এটা বাস্তবতা। একজন মুসলিম কখনো একজন হিন্দুকে বিয়ে করতে পারবে না, এবং একজন হিন্দু কখনো তার ধর্মশাস্ত্র মতে হিন্দু না মানে মুসলমান রেখে বিয়ে করতে পারবে না। এখন আপনি যদি নিজেকে শাহরুখ খান মনে করেন আপনি গৌরীকে বিয়ে করবেন, এটা আসলে আপনার ব্যক্তি জীবনে সম্ভব, বা ধর্মীয় বিধান থেকে এটা সম্ভব না। তো সত্যি কথা বলতে হচ্ছে, আমি যা বোঝাতে চাচ্ছি, আমি আমার পাশে একজন সিঁদুর পরিহাতা কোনো মেয়েকে যদি বলি এটা আমার ওয়াইফ, বিলিভ মি অর নট, হাহা রিয়াক্ট দেওয়া শুরু হবে, অনেকে অ্যাংরি রিয়াক্ট দেবেন লাইক দিস। আপনারা চেঞ্জ করার সময় অনেকে লিখছেন দা ঠিক, দা ঠিক, ভালো কথা। দা ঠিক কি করছে? দা ঠিক stole my bag. The thief stole my bag. Who was stole? আপনি ভাই মানে এতটাই কি অবলা, আপনি কি এতটাই অবলা, এতটাই হচ্ছে আপনি মানে বোঝেন না? এই হু দ্বারা আমি যদি বলি হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বাট এর পূর্বে কে বসে আছে? মাই ব্যাগ। তো ভাই একটু খেয়াল করেন না যে মাই ব্যাগটা তো অনেকটা, ব্যাগ তো হচ্ছে বস্তু, তো ব্যাগ যদি হচ্ছে আপনার বস্তু হয়, তো বস্তুর মানে বস্তুর রিলেটিভ প্রোনাউন হু হয় কেমনে? আমি তো যতটুকু জানি বা আপনারও কমন সেন্স আছে, সেটা হচ্ছে হু নরমালি বসে ব্যক্তির পরিবর্তে ব্যক্তি। আপনি যে পরিবর্তনটা করলেন, হু এর আগে মাই ব্যাগ বসাই দিলেন, আপনার মাথায় কি আই কিউ বলে কিছু নাই, না আপনি মাথায় চিন্তা করতে চান না? এটা আপনাদের ভাই মজ্জাগত সমস্যা। এবং আমি গতকালকে যে ইনকারেক্ট প্রশ্নটা করতে দিয়েছি, এটা 12তম বিসিএস এর প্রিলির প্রশ্ন, সে একবারে ফার্ম তো না। এই জায়গাগুলো থেকে আমি গতকালকে আপনাকে নোট 2 তে যে 4টা নিয়ম দিছি, এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়। নোট 3, নোট 2 এর আন্ডারে খাতাটা অন করে দেখেন, নোট 2 এর আন্ডারে 4টা বিষয় দ্রষ্টব্য দিছি, কথা বলছেন? এটা এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়, এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়। এটা 3 ভাবে না, আরো অনেক ভাবে করা যাবে। তারপরে গতকালকে লাস্টে যে নোট 3 পড়ালাম, এখান থেকেও কারেকশনের প্রশ্ন হয়। সো এগুলো একটু ভাবতে হবে, শিখতে হবে। বাক্য এক্সপান্ড করবেন কেমনে? রিলেটিভ প্রোনাউন দিয়ে। কথা কি বুঝতে পারছি? সো আপনি অনেকেই আমাকে পাঠাইছেন, আমি ইনবক্সে দেখছি কমন একটা ভুল, মাই ব্যাগ হু। তাহলে এখানে হচ্ছে হু এর হু দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? মাই ব্যাগকে, যে ব্যাগটা ছিল লম্বা। ব্যাগ লম্বা না, মানুষটা লম্বা, চোরটা লম্বা। যে চোর আমার ব্যাগ চুরি করছে সে লম্বা, লম্বা চোরটি আমার ব্যাগ চুরি করছে। আমি যদি দুই ভাবে সাজাই, the thief who was tall stole my bag, অর্থাৎ এই বাক্যের মূল বাক্য হচ্ছে the thief stole my bag who was tall, যে ছিল লম্বা। অথবা এটা বলতে পারি the thief who, যে stole my bag was tall। এখানে আপনাকে খেয়াল করতে হবে ব্যাগ লম্বা না। আপনি যদি এই বাক্যটা সাজান, the thief stole my bag was tall, তাহলে এই বাক্যের বাংলাটা দাঁড়াচ্ছে কি জানেন? যে হু দ্বারা যদি আমি ব্যাগকে বোঝাই, তাহলে ব্যাগ হচ্ছে লম্বা। হু দ্বারা থিপকে বোঝালে থিপ তো অনেক দূরে আছে। তো গতকালকে তো বললাম রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে, তো আপনি এত দূরে রাখছেন কেন? আপনি যদি মানে বোঝানোর স্বার্থেও বলেন যে স্যার হু দ্বারা আমি ব্যাগ থিপকে বুঝাইছি, তো হু এর অ্যান্টিসিডেন্ট যদি থিপ হয়, তাহলে হু আর থিপের মাঝখানে এত দূরত্ব কেন? এটা কি প্রথম দিনের ডেটে মাঝখানে ব্যাগ রাখছেন? আপনারা ভাই এগুলো চিন্তা করতে চান না।
কথা ক্লিয়ার? ভাই আজকে জোরে কথা বলার মতো এনার্জি নাই। আমি আপনাকে বারবার বলছি, আগামী শুক্রবার সন্ধ্যার পরে, প্রতি শুক্রবার পিডিএফ শেয়ার করা হবে ডাক্তারি শিডিউলের মতো। সন্ধ্যার পরে নোট পাঠাবেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেব। কথা ক্লিয়ার ভাই? বারবার এসব বলা যাবে না। সো এই বাক্যটা আসলে আশা করি ক্লিয়ার কিনা বলেন। এই বাক্যটা হচ্ছে ক্লিয়ার কিনা বলেন। এটা আরো অনেক ভাবে করা যায়। আপনারা ভাই ভাবতে চান না, এটা প্যাসিভ দিয়েও করা যায়। প্যাসিভ আমি যদি বলি, এটা যদি বলি, আপনারা অনেকেই হচ্ছে মাই ব্যাগ ওয়াজ স্টোলেন। এই যে ব্যাগ তো আর একা একা চুরি হবে না। মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন বাই দা থিপ হু ওয়াজ টল, যে ছিল লম্বা। খেয়াল করে দেখেন, আলটিমেটলি দিন শেষে চোরটাই লম্বা। হ্যাঁ, এভাবেও বাক্যটা সাজানো যায়, এইভাবেও বাক্যটা সাজানো যায়। কথা কি ক্লিয়ার ভাই? সো বোঝার আছে, তাড়াহুড়া করার কিছু নাই। বোঝার আছে, রপ্ত করার আছে, সময় দেওয়ার আছে, ভাবার আছে। সেটা নিয়ে ভাবেন, যা ইচ্ছা হলো। আমি তো আপনাকে বলি নাই যে ক্লাস শেষে পাঠাতে হবে, আপনাকে তো এত তড়িঘড়ি করতে বলি নাই। ভাবেন না, একটু গিভ দ্য টাইম, সময় দেন। এটাও হবে মাই ব্যাগ ওয়াজ স্টোলেন বাই দ্য থিপ হু ওয়াজ স্টল। এটা আলটিমেটলি এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করে দেখেন, এখানে হু এর পূর্বে আছে দেখেন দা থিপ, হু দ্বারা ব্যক্তিকে বোঝায়। এখানে হু এর পূর্বে আছে দেখেন দা থিপ, এখানে দেখেন হু এর পূর্বে আছে অ্যান্টিসিডেন্ট হিসেবে কি দা থিপ। থিপ আর হু যেভাবেই বসুক, দেখেন পাশাপাশি বসে গেছে। কাফি জান্নাত, মাই ব্যাগ স্টোন। তো আলটিমেটলি ব্যাগ কি নিজেকে নিজে চুরি করতে পারে? সমস্যা। আপনি 9 10 তো অ্যাক্টিভ প্যাসিভ পড়ছেন, অ্যাক্টিভ আর প্যাসিভ পড়ছেন না? আপনি 9 10 অ্যাক্টিভ আর প্যাসিভ, 9 10 কোন গ্রামারটা ভালো পারতেন? আর্টিকেল কেন ভালো পারতেন? আর্টিকেল ভালো পারতেন এই কারণে পাশে 5 পেতেন। এরপরে কি ভালো পারতেন? ট্যাগ কোশ্চেনে কি পেতেন? 6 পেতেন। কিভাবে? পাশে 5 হতো আর একটা ধরে দিত স্যার বোনাস হিসেবে। কথা বলছেন কিনা? এরপরে কি ভালো পারতেন? ভয়েস পারতেন, ন্যারেশন পারতেন। তাই আমি যদি আপনাকে বলি কাফি জান্নাত, আপনি তো হুজুরে একটা কমেন্ট করে বসলেন। আমি যদি আপনাকে বলি আই রাইস, কোনো সমস্যা নেই। আই কি? রাইস। এবার যদি বলি আমি দ্বিতীয় বাক্য রাইস ইটস, হবে? এই 2 নম্বর বাক্যটা হবে? বলেন তো ভাই, 2 নম্বর বাক্যটা কি রাইট? এই 2 নম্বর বাক্যটা কি রাইট? বলেন, রাইস ইটস। 2 নম্বর বাক্যটা কি রাইট? বলেন, রাইস ইট মানে ভাত খায়, ভাত নিজেকে খায়, মানে ভাতের মুখ ফুটছে ভাই, ও খাওয়ার কাজটাও করতে পারে না? তাহলে 2 নম্বরটা রং। কেন রং? এটা প্যাসিভ হতে হবে আলটিমেটলি। তাহলে এটা কি হতে পারে? রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। আপনি একটু খেয়াল করে দেখেন ভাই, সাবজেক্টে মনে রাখবেন, সাবজেক্ট এগুলো জানতে হবে। সাবজেক্টে যদি এমন কেউ বসে যে ওই কাজটা করতে পারে না, তখন প্যাসিভ ভয়েস হয়। তখন কি হয়? প্যাসিভ হয়। আলটিমেটলি রাইস। তাহলে আমি যদি আপনাকে বলি রাইস ইটস, হবে? আমি যদি আপনাকে বলি দা গ্লাস ব্রেক্স, দা গ্লাস হচ্ছে ব্রেক্স। গ্লাস কি নিজেকে ভাঙতে পারে? না, গ্লাস নিজেকে ভাঙতে পারে না। তাহলে প্যাসিভ হবে। কি হবে? দা গ্লাস ইজ অথবা ওয়াজ ব্রোকেন। গ্লাস ভাঙা হয় বা গ্লাস ভাঙা হয়েছিল। গ্লাস নিজেকে ভাঙতে পারে না। আমি যদি বলি ফুটবল প্লেস, হবে? ফুটবল প্লেস, ফুটবল খেলে, হবে? না। তাহলে কি হবে? ফুটবল ইজ প্লে, ফুটবল খেলা হয়। কেননা এই কাজটা ফুটবলে করতে পারবে না। তো এগুলো আপনারা চিন্তা করতে চান না, খালি হুজুরে মেরে দিতে চান। এটা হচ্ছে সমস্যা। তাহলে আমি যদি বলি দা ব্যাগ স্টোর, মানে ব্যাগ চুরি করার কাজ করছে, হবে? না। তাহলে কি হবে? দা ব্যাগ ওয়াজ স্টোলেন, ব্যাগ চুরি করা হয়েছিল। অর্থাৎ কেউ না কেউ চুরি করছে, বাক্যটা প্যাসিভ হবে। আপনি দিয়ে দিলেন ব্যাগ স্টোর, হবে? না। তো এই কারণে আমি আপনাকে বারবার বলছি, ইংলিশ হচ্ছে ইন্টারকানেক্টেড বিষয়। প্রোনাউন শিখতেছেন, এর মানে এই না যে ভয়েস জানা লাগবে না। ইন্টারকানেকশনটা নেওয়ার চেষ্টা করেন।
দেলোয়ার হোসেন তোমারে হচ্ছে আলটিমেটলি মানে বিশ্বাস করো থাকলে কানটা বলাই দিতাম, এত সুন্দর করে বলাই দিতাম। আমি যদি বলি দ্য থিপ ওয়াজ টল, হু, তাহলে হু দ্বারা কারে বোঝাচ্ছে? এই হু দ্বারা কারে বোঝাচ্ছে? টল। টল অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো অ্যান্টিসিডেন্ট হয়? অ্যাডজেক্টিভ কখনো অ্যান্টিসিডেন্ট হয়? হ্যাঁ, আলটিমেটলি হু দ্বারা যদি থিপকে বোঝাবে তাহলে থিপ আর হু এত দূরে কেন? তুমি যদি আমারে ভালোই বাসবা তাহলে আমার বেকারত্ব বাধা কেন? হু দ্বারা যদি তুমি থিপকে বোঝা তাহলে হু আর থিপ এত দূরে কেন? আর হু এর পূর্বে আছে টল। টল অ্যাডজেক্টিভ, টল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো অ্যান্টিসিডেন্ট হয়? অ্যাডজেক্টিভ কখনো অ্যান্টিসিডেন্ট হয়? কালকে বললাম না অ্যান্টিসিডেন্ট হতে পারে দুইজন, একটা নাউন একটা প্রোনাউন। তাহলে টোটাল পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। হতে পারে দুইজন, পারে না কয়জন? 6 জন। এই 6 জনের ভিতরে অ্যাডজেক্টিভ আছে। কালকে যা যা তথ্য লাগবে, আমি আপনাকে সব তথ্যই দিছি, এভরি তথ্য দিচ্ছি। এখন আপনাদের সমস্যা হচ্ছে কি জানেন? আপনাদের সমস্যা আপনারা একটা থেকে আরেকটা নিয়মে গেলে ভুলে যান। ওই যে বললাম 2 নাম্বার নিয়মে পড়াইছি, 3 নাম্বার সলভ করতে এসে 2 নাম্বার নিয়মগুলোকে কাজে লাগান না রে ভাই। মিরাজুল ইসলাম এগুলো ঘাটতে আমি কমেন্ট। দ্য পেন রাইস, হানি টেস্ট সুইট। তাহানি নিজেকে টেস্ট সুইট মানে টেস্ট করতে পারে তারপরে হয়। এগুলো কোয়াসি প্যাসিভ, এগুলো সাধারণ নিয়ম না। যেটা শিখতেছি ওটাকে শেখান না রে ভাই। আপনি যা যেগুলো কমেন্ট করতেছেন এগুলো তো আমি জানি না। এগুলো তো ভাই যারা জানে না, যারা কম জানে তাদেরকে বিভ্রান্ত করবে। দ্য পেন রাইটস, এগুলো কোয়াসি প্যাসিভ। দ্য পেন রাইটস ওয়েল। শেখ জাকারিয়া আগের ক্লাসগুলো দেখেন, এখন নাউন নিয়ে কথা বলার সময় নেই। আচ্ছা, আমরা রিলেটিভ প্রোনাউনের সবগুলোর ব্যবহার দেখব, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের সবগুলোর ব্যবহার দেখব। আপনারা ভাই মানে আপনারা যেই পরিমাণ সময় দিলে ব্যাপারগুলো হচ্ছে কন্ট্রোলে আসবে, ওই পরিমাণ সময় না দিয়ে শুধু বিরক্ত করেন। তাই না? তুমি যদি ভালোই বাসবা তো দূরে কেন? তুমি যদি ভালোই বাসতা তাহলে বেকারত্ব বাধা কেন? আমার পরিবার মানবে না। তো তুমি যখন প্রেম করা শুরু করেছো তোমার পরিবার থেকে লাইসেন্স দিছিল প্রেম করা? এখন তুমি শেষ মুহূর্তে এসে অন্তিমকালে এসে বলো আমার পরিবার মানবে না, মাথার উপর লাথি দিয়ে ফেলে দিতে হবে। মাইন্ড করেন না ভাই, আমি স্পষ্টবাদী মানুষ। আপনার মতো এত লুতুপুতু জীবন আমার গড়ে ওঠে নাই, এই জন্য এত রসকস আমার আসে না। বাংলা কথা, সেটা ছেলে হন আর মেয়ে হন। 5 বছর প্রেম করার সময় কি ভাবে লাইসেন্স দিছিলা? ওই এলসির মতো আমদানি করার মতো সরকারের লাইসেন্স লাগে। অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বলতে, আর অ্যান্টিসিডেন্ট হবে নাউন অথবা প্রোনাউন। তা আপনি রিলেটিভ প্রোনাউনের আগে বসাচ্ছেন অ্যাডজেক্টিভ, বসাচ্ছেন ভার্ব, বসাচ্ছেন হু এর আগে বস্তুবাচক। তো হু তো ব্যক্তির পরিবর্তে বসে, বস্তু হয় কেমনে? সহজ কথা। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে এসে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও। এ হে 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 আহা 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 আহা। নদী কারো ছুটে যায় সাগরের টানে। আচ্ছা ভাই মাইন্ড করেন না, একটু মনটাকে ফ্রেশ করতেছি। আসেন শুরু করি। লিখেন প্লিজ, নোট 4, খুবই গুরুত্বপূর্ণ। লিখেন বাটের ব্যবহার, বাট। আর বাটের পাশে লিখেন হচ্ছে 6। আর বলছিলাম এটা 41তম বিসিএস এবং 43তম বিসিএস আসছিল। বাটের পাশে লিখে রাখেন হচ্ছে 6, অর্থাৎ বাট টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। কথা বলছেন কিনা? বাট মানে হচ্ছে 6। আচ্ছা ভাই আমি সহজ করে বলি, আমি এত লুতুপুতু টাইপের গড়ে উঠি নাই ভাই, জীবন সংগ্রামের মধ্য দিয়ে আসছি। আপনি আমার কাছে টক ঝাল মিষ্টি সব পাবেন। সবসময় আপনি হয়তো আদরের দুলালি বা দুলাল সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন, আমার কথা আপনার খারাপ লাগতে পারে।
সো ভাই আমাকে ক্ষমা করে দিন, কেননা আমি ভাই এইরকমই, আমি মোটিভেট করি এইভাবে। এখানে টক পাবেন, মিষ্টি পাবেন, ঝাল পাবেন, গান পাবেন, বকা পাবেন, সব পাবেন। শিক্ষকের বকা, শিক্ষকের কড়া কথা যদি কেউ নিতে না পারেন, বুঝতে হবে আপনি কর্মজীবনে গেলে বা পরিষ্কার হইলে আপনি কি ভাব নিয়ে চলবেন। সহজ কথা। বাটের ব্যবহার, বাট হচ্ছে 6টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। বাট রিলেটিভ প্রোনাউন হতে পারে, বাট কনজাংশন হতে পারে। আমরা সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। নাম্বার 1 লিখেন সবাই, নাম্বার 1 লিখেন সবাই বাট। লিখেন বাট সমান সমান লিখেন কিন্তু। কিন্তু অর্থে কনজাংশন। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, কেননা ওই যে ছোটবেলায় যদি আপনাকে যদি এখন বলি বাট দিয়ে একটা বাক্য বলেন, বাট, বাট দিয়ে একটা বাক্য বলেন, বাট দিয়ে একটা বাক্য বলেন, তাহলে আলটিমেটলি যেটা হবে, বাট দিয়ে বাক্য বললে ঐতিহাসিক একটা বাক্য আছে, সেটা হচ্ছে ওই যে হি ইজ পোর বাট অনেস্ট বা হি ওয়াজ পোর বাট অনেস্ট, ঐতিহাসিক বাক্য। আচ্ছা কমেন্টটা দেখবো না। বাট যে কাজ করবেন, বাট কিন্তু অর্থে, কিন্তু অর্থে, কিন্তু শব্দটা বক্স করেন, কনজাংশন শব্দটা আন্ডারলাইন করেন। কনজাংশন এবং লিখেন এবং এই, লিখেন এই বাট যুক্ত এবং এই বাট যুক্ত বাক্যটি, এই বাট যুক্ত বাক্যটি হবে, এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। সহজ কথা লিখে দেন সুন্দর করে, বাট কিন্তু অর্থে কনজাংশন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এটা আপনারা 9, 10 থেকেই জানেন সবাই। তাহলে বাট 1 নাম্বার কি হিসেবে কাজ করে? কনজাংশন হিসেবে কাজ করতে পারে। আর কমেন্ট দেখবো না, কথা দিচ্ছি, একটু ফ্রেশ হয়ে গেছি। এবার আসেন, তাহলে বাট কিন্তু অর্থে কনজাংশন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। কথা কি বুঝাইতে পারছি? সুন্দর। তাহলে উদাহরণ লিখেন, ওই যে 9, 10 এ যা পড়ছেন ওটাই লিখেন। হি ওয়াজ পোর, হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট। ঐতিহাসিক একটা বাক্য। সে গরিব কিন্তু কি সৎ। হি ওয়াজ পোর বাট হি ওয়াজ কি অনেস্ট। আপনি ভালো করে জানেন বাটের কনসেপ্ট হচ্ছে প্রথমটা যদি হয় পজিটিভ, বাট, বাটের কনসেপ্ট হচ্ছে প্রথমটা হয় পজিটিভ, পরের অংশ হবে নেগেটিভ, আর প্রথমটা যদি হয় নেগেটিভ, পরের অংশ হবে কি পজিটিভ। সে গরিব, এটা নেগেটিভ, কিন্তু সৎ, এটা হচ্ছে পজিটিভ। এটা আপনি ভালো করে জানেন। যেমন সরল বাক্যে ইন স্পাইট অফ, ডিসপাইট, কম্পাউন্ডে বাট, আর কমপ্লেক্সে হচ্ছে দো বা অলদো ট্রান্সফার করা যায়। এই ইন স্পাইট, ডিসপাইট অফ, দো, অলদো, বাট, এগুলোর একটা অংশ যদি পজিটিভ হয় আর একটা হবে নেগেটিভ, একটা অংশ নেগেটিভ হলে আর একটা অংশ হবে কি পজিটিভ। তাহলে যে কাজ করবেন, হি ওয়াজ পোর, এটা বক্স করে লিখবেন প্রিন্সিপাল ক্লজ। হি ওয়াজ পোর, এটা বক্স করে লিখবেন প্রিন্সিপাল ক্লজ। বাটটা বক্স করবেন, বাট, বাটটা বক্স করে মাথার উপর লিখেন কিন্তু, বাটটা বক্স করে মাথার উপর লিখেন কিন্তু, আর নিচে লিখেন হচ্ছে কনজাংশন, নিচে লিখেন হচ্ছে কনজাংশন। আর এই বাট থেকে শুরু করে পুরোটা এটা লিখবেন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা ক্লজে গিয়ে এগুলো বিস্তারিত দেখব। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আর এই টোটালটা বাক্যটা হচ্ছে আপনি লিখে দিবেন কম্পাউন্ড সেন্টেন্স। বিশেষ দ্রষ্টব্যে লিখবেন ইহা একটি কম্পাউন্ড সেন্টেন্স। বিশেষ দ্রষ্টব্যে লিখবেন ইহা একটি কম্পাউন্ড সেন্টেন্স। কথা বুঝছেন? আবারও বলতেছি, আপনাদের ইংলিশ শেখার সবচেয়ে বড় সমস্যা 2 নাম্বার থেকে 3 নাম্বার নিয়মে গেলে 2 নাম্বার নিয়মটা আপনারা সবাই ভুলে যান। আপনি এই জায়গাকে একটু কড়াভাবে যত্ন নেন, ইংলিশ শিখে যাবেন। আবারও বলছি, কেমন? আচ্ছা, তাহলে বাট, বাট এখানে কিন্তু অর্থে কনজাংশন এবং এই টোটাল বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। লিখে রাখেন, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ সমান সমান কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই ব্যাপারগুলো আবার পাবো, প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ সমান সমান কম্পাউন্ড সেন্টেন্স। যখন ক্লজে গিয়ে এই স্ট্রাকচারটা আবার পাবেন তখন কিন্তু নতুন মনে হবে না, রিপিট মনে হবে। তখন একবার হলেও মনে হবে এটা কোথায় যেন পড়ছি, যে বাংলা সিনেমার মতো। আমার কাজ হচ্ছে বাংলা সিনেমার মতো আপনার অতীত স্মরণ করাই দেওয়া। তখন আমি বলে দিব ওই বাটের ব্যবহারে দেখে আসেন। কথা বুঝছেন কিনা? বাংলা সিনেমায় কি করে, অতীত মনে করাই দেওয়ার জন্য
গান বলে অতীত মনে করায় দেওয়ার জন্য গান বলে, অথবা মানে মার দেয়, মাথায় বাড়ি দেয়। তো মাথায় বাড়ি দেওয়ার সময় নেই, গান শোনাই দেবো তখন। কথা বুঝছেন? আচ্ছা, নাম্বার 2 লিখেন। নাম্বার 2 লিখেন, খুবই গুরুত্বপূর্ণ। লিখেন বাট। লিখেন বাট না অর্থে, না অর্থে, বাট না অর্থে রিলেটিভ, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। ভালো করে খেয়াল করতে হবে, 1 নাম্বার আর 2 নম্বরটা ভালো করে খেয়াল করতে হবে। বাট আগে তোলেন, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। লিখেন বাট না অর্থে, না, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। একটা কিন্তু অর্থে, একটা কিন্তু অর্থে, একটা না অর্থে। দুটোর ভিতরে পার্থক্য খেয়াল করেন। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যাই শুধু ব্যথায় বুকে, যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পেতে, বৃষ্টি থামে না দু চোখে, আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। আচ্ছা, আশা করি তোলা হয়ে গেছে। দেখেন যখন তুলবেন তখন মাঝে মাঝে গান শোনাই দিব। কি বলছে দেখেন, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এই বাট যুক্ত বাক্যটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে কাজটা করবেন, লিখেন বাট, বাট লিখে থার্ড ব্র্যাকেট দিবেন সবাই। বাট লিখে থার্ড ব্র্যাকেট লিখেন হু ডট ডট নট, হু ডট ডট নট, হুইচ ডট ডট নট এবং হোয়াট, সরি দ্যাট, দ্যাট ডট ডট নট, দ্যাট ডট ডট নট। কথা বুঝছেন? আচ্ছা, তোলা হয়েছে আশা করি। এটা লিখেন সুন্দর করে, লিখেন এইগুলো অর্থে, লিখেন এইগুলো, এইগুলো অর্থে, এইগুলো অর্থে বাট, এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন, এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন। কেমন? এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার লিখেন বাট, বাট যখন রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন তখন ইহা, তখন ইহা একটি, ইহা একটি, লিখেন তখন ইহা একটি ছদ্মবেশী, ছদ্মবেশী নেগেটিভ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। এটা গুরুত্বপূর্ণ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। কেমন? আপনাদের আসলে শেখানো কঠিন। 1 নাম্বার নিয়ম বললাম, বাট কিন্তু অর্থে কনজাংশন এবং ওই বাট যুক্ত বাক্যটি কম্পাউন্ড
আর এখন বললাম বাট হচ্ছে না অর্থে, না বাট হচ্ছে না অর্থে, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যটা হয় কমপ্লেক্স। আপনাদের ভাই শেখানো পৃথিবীর কেউ পারবে না। আজগুবি কমেন্ট করে বসে আছেন। পার্থক্য না বুঝে আপনি না ভাই ভাবি আর দেবরে, ভাবি আর ননদের পার্থক্য বোঝেন না, স্বামী আর বউয়ের পার্থক্য বোঝেন না, স্বামী আর দেবরের পার্থক্য বোঝেন না ভাই। আজগুবি কমেন্ট করেন। বললাম তো বাট, বাট কিন্তু অর্থে কনজাংশন, এবং ওই বাট যুক্ত বাক্যটি কম্পাউন্ড। এখন আসছি বাট কিন্তু অর্থ দিচ্ছে না, না অর্থ দিচ্ছে না, না অর্থে বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যটি হয় কমপ্লেক্স, নট কম্পাউন্ড। এবং ওই বাটটা হবে ছদ্মবেশী নেগেটিভ। যেমন আমরা জানি হার্ডলি, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে, আপনারা বলে থাকেন কদাচিৎ, হার্ডলি শব্দের অর্থ বলে থাকেন কদাচিৎ। তো আমি কদাচিৎ, মদাচিৎ, উচিত, অনুচিত, উপরিচিত, নিষেচিত, সামনেচিত, পেছনেচিত, সব চিত বাদ দিয়ে আমি এক বাক্যে বলি হার্ডলি মানে না। তা হার্ডলি মানে না, তো হার্ডলি, হার্ডলি শব্দটার ভিতরে এক্সপ্রেশনে মনে হচ্ছে অনেক, কথা বলছেন কিনা? দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু ভিতরে কিছুই নাই। লটারির মতো, দেখলে মনে অনেক, পাই তো কয়েকজন, তা হার্ডলি মানে না। আপনাদের মধ্যে যদি কেউ বলেন স্যার আমি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি, ক্যাডার হবে না মার্ডার হবেন? মার্ডার। হার্ডলি না, হার্ড প্রিপারেশন। ইংলিশ সমস্যা, কিন্তু সমাধানের ব্যাপারে আপনারা হার্ডলি ট্রাই করেন, হার্ডলি সময় দেন, সবকিছু একদম চান হচ্ছে ওই যে মেসির গোলের মতো চোখের পলকে হয়ে যাবে না, সবগুলো এমন না, সময় দিতে হবে। তাহলে হার্ডলি মানে না, সেম। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন বাটের অর্থ হবে না, এবং ওই বাট হবে ছদ্মবেশী নেগেটিভ, ওই বাট হবে প্রোনাউন। ভাই আমি আধা ঘন্টা সময় দিলাম, খালি কমেন্ট করতেই থাকেন আপনারা। আধা ঘন্টা সময় দিলাম, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি পড়তে থাকি ভাই। বিলিভ মি ভাই, বিশ্বাস করেন। এর গত বছর আমি 2500 স্টুডেন্ট পড়াইছি 43-এ। প্রথম ক্লাসে সবাই কমেন্ট করতো, এরপরে বলে দিয়েছি বিশ্বাস করেন আর কেউ কমেন্ট করতো না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন উদাহরণ লিখেন। ওই যে 9-10 পড়ছেন না, লিখেন দেয়ার, লিখেন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। 9-10 বাক্যটা আপনারা পড়ছেন, ঐতিহাসিক বাক্য, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আলটিমেটলি আমি আপনাকে একটা হুজুরের কথা বলি, ওপেন দ্য ডোর। এই বাক্য দিয়ে যদি পিএসসি জিজ্ঞাসা করে কোন টেন্স, আর যদি অপশন এতে দিয়ে দেয় এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আপনি বলতে পারেন স্যার শিখতে আসছি প্রশ্ন তো করবই, তো যে তথ্যটা দিছি এরপরে প্রশ্ন করাটা ভাই বাচ্চামি। ওপেন দা ডোর এই বাক্য দিয়ে যদি জিজ্ঞাসা করে কোন টেন্স, আর যদি অপশন এতে দিয়ে দেয় ইম্পারেটিভ সেন্টেন্স, গ্যারান্টি দিচ্ছি যারা ক্লাস করতেছেন 90% ধুমায় অ্যানসার করবেন ইম্পারেটিভ সেন্টেন্স। কেননা টেন্স সেন্টেন্সের ভিতরে একটা সাউন্ডগত মিল আছে। আপনারা এমনই ভাই, এই বাক্য দিয়ে যদি পিএসসি প্রশ্ন দেয়, এই বাক্য দিয়ে 95% পরমাণ হুজুর অ্যানসার করবে। নাম্বার 1,
এই বাক্য দিয়ে যদি পিএসসি জানতে চায় এটা কোন ধরনের সেন্টেন্স, আমি গ্যারান্টি দিচ্ছি 95% অ্যান্সার, বাট দেখা মাত্র বলে দিবে কম্পাউন্ড। এই বাক্য দিয়ে যদি পিএসসি জানতে চায় বাট কোন পার্টস অফ স্পিচ, বাট গ্যারান্টি দিচ্ছি 95% বলবান অ্যান্সার করবে ধুমায়া কনজাংশন। আমি তো আপনাকে সেখান থেকে বের করতে চাচ্ছি, প্রেক্ষাপটটা একটু বোঝেন, প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি এত বাচ্চা না ভাই, পৃথিবীর অনেক গুপ্ত বিষয়, গোপন বিষয় আপনি বোঝেন। সাকিব খান একাই দুটা বাচ্চার বাবা না, আপনারা বাচ্চার বাবা না হলেও সাকিব খানকে অনেকে ছাড়াই গেছেন, এত সাধু সাধারণ না, একদম বাচ্চা না আপনারা। ভাবেন, মাথায় বাড়ি দেন, ক্লাসে এটা বলি, না বুঝলে না ঢুকলে মাথায় বাড়ি দেন, ঢুকবে, নিতে হবে, মাথায় অবশ্যই ঢুকাতে হবে, কোনো নাই। প্রথম কথা হচ্ছে, আবারও বলে রাখি, বাক্যটা কম্পাউন্ড না কমপ্লেক্স। এই বাক্যটার অর্থ বলে কি হয়, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোন মা নাই তার সন্তানকে ভালোবাসে না। না না শব্দটা আসলো কোত্থেকে? মনে রাখবেন, দেয়ার, এই ভদ্রলোক সবসময় একবার, বাক্যের শুরুতে থাকা শেষে থাক, মেজরিটি ক্ষেত্রে দেয়ার একবার। একটা জায়গায় যদি ভুল করে নাউন হয়, ওটাই আপনাদের মাথা ব্যথার কারণ। 99.99% এফএম এর মতো 99.99% দেয়ার সর্বদাই 100% বলা যায় দেয়ার সব সময় একবার, বাক্যের শুরুতে থাক, বাক্যের শেষে থাক, একবার। আর পার্টস অফ স্পিচের মধ্যে একমাত্র নির্লজ্জ বেহায়া পার্টস অফ স্পিচ সে হচ্ছে দেয়ার, সরি একবার। বাক্যের শুরুতে বসে, বাক্যের শেষে বসে, মাঝখানে বসে, সাবজেক্ট ভার্বের মাঝখানে বসে, মানে ইচ্ছা মতো যেখানে সেখানে হামদাই যায়। এই জন্য নাম দিছে হচ্ছে আমি একবার, মানে বেহায়া। আপনার এমন অনেক বন্ধু আছে দেখবেন টানা 10 দিন খায়, একদিন বিল দিতে বললে দেখবেন দেয় না। তো আপনি এদেরকে ডাকবেন আজকের পর থেকে, এই একবার শোন, কথা বলছেন কিনা, নির্লজ্জ বেহায়া। এরা হচ্ছে নির্লজ্জ। তো পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র একমাত্র আমি হচ্ছে আপনার কি বলে অ্যাডভার্বকেই বলি হচ্ছে নির্লজ্জ বেহায়া। আপনার অনেক বন্ধু আছে দেখবেন খালি খায়, জীবনে আপনাকে খাওয়াবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে দেয়ার সর্বদাই কি ভাই, দেয়ার সর্বদাই হচ্ছে একবার। প্রত্যেকটা মানুষ হচ্ছে যে কাজ করে তার প্রশংসা শুনতে পছন্দ করে। আমিও ইচ্ছা করে মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, হচ্ছে মানে আমার ইচ্ছা করে, কিন্তু আপনারা ভাই এখানে উল্টাপাল্টা কমেন্টকারী সবাই হচ্ছে অ্যাডভার্ব। অসাধারণ রিপ্লাই দিচ্ছেন, অসাধারণ। ফিরোজ আহমেদ, না কমেন্ট আমি ইয়ে করে রাখছি। আচ্ছা আসেন, দেয়ার অ্যাডভার্ব, এই দেয়ার থেকে শুরু করে দেয়ার, মাদার, এটা হচ্ছে লিখে রাখেন প্রিন্সিপাল প্লাস নো মাদার, এটা হচ্ছে লিখে রাখেন অ্যান্টিসিডেন্ট, নো মাদার অ্যান্টিসিডেন্ট। কেননা রিলেটিভ প্রোনাউনের শর্ত হচ্ছে তার পূর্বে কি থাকবে, অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট হবে নাউন অথবা কি প্রোনাউন। যে ভদ্রলোক চিন্তা করতে চাচ্ছেন না, যে ভদ্রলোকের কাছে বাট মানে কম্পাউন্ড, সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা দ্বয়ের কাছে প্রশ্ন, এখানে বাট মানে অর্থ কি কিন্তু দিচ্ছে? মোটেই না, খেয়াল করেন। আর রিলেটিভ প্রোনাউন হওয়ার শর্ত কি থাকে, অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। এই যে নো হচ্ছে ডিটারমিনার, নো ডিটারমিনার, নো মাদার যেভাবে আছে নো, এই নো এর নিচে লিখেন ডিটারমিনার। আমরা পূর্ণাঙ্গ একটা ক্লাস করব ডিটারমিনার। মাদার হচ্ছে আপনার নাউন মাদার, আর ডিটারমিনার প্লাস নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন অ্যান্টিসিডেন্ট হতে পারলে নাউন ফ্রেজও অ্যান্টিসিডেন্ট হতে পারে, নাউন অ্যান্টিসিডেন্ট হতে পারলে নাউন ফ্রেজও অ্যান্টিসিডেন্ট হতে পারে। এখন আবার প্রশ্ন করে বসেন না, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একের অধিক শব্দ, ফাইনাইট ভার্ব নাই, এটাই ফ্রেজ। আমি যদি বলি রহিম হচ্ছে নাউন, আর যদি বলি দা বয় নাউন ফ্রেজ। আপনি রিকশায় যাচ্ছেন, আপনি পার্টস অফ স্পিচ নাউন। আপনি রিকশায় দুজন মিলে হুক তুলে যাচ্ছেন,
আপনারা হচ্ছেন ফ্রেশ। সহজ কথা, সবই জানতে হবে। তাহলে আলটিমেটলি নোটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে হচ্ছে মাদার হচ্ছে নাউন। মাদার কোন নাউন? কমন নাউন। যদি নাউনে যায় তাহলে মাদার এখানে কোন নাউন? কমন নাউন। সহজ কথা। তাহলে there is no mother but loves her child। এই বাটের মাথার উপর লিখেন হচ্ছে না। বাটের মাথার উপর লিখেন কি? না। বাট মানে হচ্ছে এখানে না, বাট মানে কি? না। এই বাটের মাথার নিচে লিখেন হচ্ছে সবাই রিলেটিভ প্রোনাউন। এই বাটের নিচে লিখেন সবাই রিলেটিভ প্রোনাউন। বাট লিখেন রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবারে কমন একটা প্রশ্ন করি। এই বাক্য দিয়ে যদি পিএসসি আপনার কাছে জানতে চায় এই বাট কোন পার্টস অফ স্পিচ, কি বলবেন বলেন তো? এই বাট কোন পার্টস অফ স্পিচ বলেন, কি লিখবেন? রিলেটিভ প্রোনাউন লিখবে, খবর আছে, কারণ রিলেটিভ প্রোনাউন নামে কোনো পার্টস অফ স্পিচ নাই। তাহলে এখান থেকে সিদ্ধান্ত। আচ্ছা, এবার যে কাজ করবেন, এই বাক্যের ডান পাশে লিখে দেন কমপ্লেক্স। এই বাক্যের ডান পাশে লিখে দেন কমপ্লেক্স। আমি ভাই একটা পাঠ পড়াইতে গিয়ে 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, এত ধীরে ধীরে পড়াচ্ছি, রিল্যাক্সে পড়াচ্ছি বোঝানোর জন্য। আপনার সার্কুলার হবে 30 তারিখে, অ্যাপ্লাই শুরু হবে জানুয়ারিতে, আপনার পরীক্ষা হবে এপ্রিলের দিকে, এপ্রিলের দিকে। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টানা 4 মাস এখনো পুরো আছে আমাদের হাতে। টানা 4 মাস। আপনি চিন্তা করতেছেন যদি সিরিয়াস পড়েন, ইংলিশের সমস্যা মানে হা হা করে পালাবে। তাহলে আলটিমেটলি দেখেন, এটা যদি প্রোনাউন হয় তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে শুধু কনজাংশন না, প্রোনাউন দ্বারাও দুটি বাক্য যুক্ত করা যায়। শুধু কনজাংশন না, প্রোনাউন দ্বারাও দুটি বাক্য যুক্ত করা যায়, তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যটা হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওয়াই? এই বাক্যটাকে চাইলে আপনি কিন্তু রিপ্লেস করে লিখতে পারেন। There is no mother who does not love her child. There is no mother। এই বাক্যটাকে চাইলেই কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। There is no mother এমন কোনো মা নাই। Who does not, এই যে খেয়াল করে দেখেন who আর এই যে not, এই who আর not আসলো থেকে, এই যে বাদ থেকে। আপনি খেয়াল করে দেখেন এই বাক্য আর এই বাক্যের অর্থের কোনো পার্থক্য নেই। There is no mother but loves her child, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। There is no mother who does not love her child, এমন কোন সন্তান নাই যে তার মাকে ভালোবাসে না। সেম হু রিলেটিভ প্রোনাউন, নো মাদার অ্যান্টিসিডেন্ট, নো মাদার অ্যান্টিসিডেন্ট। আর এই যে ডাস অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্টিভ টেন্স থেকে। ভালো করে বোঝার চেষ্টা করেন, ধীরে স্থির ভাবে বোঝার চেষ্টা করেন। সাউন্ড আসে না ভাই? আর্টিকেল না ডিটারমিনার তো আছে। সাউন্ড প্রবলেম মানে বুঝলাম না। শোনা যায় না? আর্টিকেল না ডিটারমিনার তো আছে। আমার সিস্টেম আমার তো সাউন্ড মানে বুঝলাম না। আগে কি সমস্যা হয়েছে? শোনা যায় না? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। কমলেশ ঘোষ। আচ্ছা আচ্ছা, আসেন শুরু করি। যেমন যদি আমি একটা উদাহরণ লিখি, দেয়ার ইজ নো হিন্দু,
there is no Hindu but reads the রামায়ণ। এমন কোন হিন্দু নাই যে রামায়ণ পড়ে নাই, এমন কোন হিন্দু নাই যে রামায়ণ পড়ে নাই। প্রথম প্রশ্ন আপনার কাছে, এখানে অনেকগুলো প্রশ্ন করা যাবে। প্রথম প্রশ্ন বলেন, এই যে পাঠ, কোন পার্টস অফ স্পিচ বলেন? পাঠ। বলেন বাট কোন পার্টস অফ স্পিচ? বাট প্রোনাউন। সুন্দর। এবার বলেন হিন্দু কোন নাউন? হিন্দু। হিন্দু কোন নাউন? হিন্দু। হিন্দু কোন নাউন? বলেন হিন্দু। হিন্দু কোন নাউন বলেন? আরে এটাই শিখালাম না। হিন্দুর পূর্বে কি হিন্দুর পূর্বে কোনো আর্টিকেল আছে? হিন্দুর পূর্বে কোনো আর্টিকেল আছে? হিন্দুর পূর্বে এ, এন বা দি আছে? হিন্দু এই নাউনের পূর্বে, নাউনটার পূর্বে বা হিন্দু এই নাউনটার পূর্বে কোনো আর্টিকেল আছে? নাই। তাহলে হিন্দু হচ্ছে প্রপার নাউন। আহা, হিন্দু হচ্ছে প্রপার নাউন, এই শিখালাম আপনাদের। হিন্দু হচ্ছে প্রপার নাউন। হিন্দু অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে হয়? হিন্দু অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে হয়? এবার বলেন রামায়ণ। রামায়ণ কি নাউন? রামায়ণ। রামায়ণ কি নাউন বলেন? রামায়ণ কি নাউন? আর দিয়ে আর লিখেন, আর সমান সমান। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকলে কমন হয়, ডিটারমিনার থাকলে কমন হয়, এটা তো আমি বলি না একবার। রামায়ণ কি নাউন? রামায়ণ। নিয়ম শেখার চেয়ে গুরুত্বপূর্ণ বললাম না, নিয়ম ধরতে পারা। প্রোনাউন চ্যাপ্টারে আছে নাউনের সব ডি লেখাইছেন, ইংলিশ ডেভেলপমেন্ট হয়। দা দেখা মাত্রই কমন হবে এই কথা একবারও বলি নাই। দা থাকলে কমন হবে এই কথাটা একবারও বলি নাই। আমি বলছিলাম 99% কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না বা দা বসে না, আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে, প্রপার 99% প্রপার নাউনের পূর্বে বলছিলাম সাধারণত আর্টিকেল বসে না। প্রপার নাউন, কিছু নির্দিষ্ট প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে এবং এরা প্রপারই থাকে। এবং রামায়ণ হচ্ছে ওয়ান অফ দেম। এই দা রামায়ণ, রামায়ণ এর পূর্বে আর্টিকেল আছে এবং আর্টিকেল থাকা সত্ত্বেও এটা প্রপার নাউন। হুজুরি হয় না ভাই। আচ্ছা আসেন, সময় না নেই, কালকে আপনাদের এক্সাম আছে। তাহলে সামারি হচ্ছে বিশেষ দ্রষ্টব্যদি। সামারি বাট সমান সমান কিন্তু সমান সমান কনজাংশন সমান সমান কম্পাউন্ড সেন্টেন্স বাট সমান সমান
না সমান সমান রিলেটিভ প্রোনাউন সমান সমান কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দেখেন বাট, এই যে বাট, এখানে বাট দেখেন রিলেটিভ প্রোনাউন, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এই বাট এটা ছিল 41তম বিসিএস, এই উদাহরণটা একদম শুরুতে ছিল মেবি। এখানে বাট অ্যাডভার্ব, বাট প্রিপোজিশন, বাট কনজাংশন। খেয়াল করেন, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এই উদাহরণটা এসেছিল 43 বিসিএস এ, লাস্ট উদাহরণ। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, বাট কোন পার্টস অফ স্পিচ, কনজাংশন। বাট রিলেটিভ প্রোনাউন, বাট অ্যাডভার্ব, বাট প্রিপোজিশন, অনেক কিছু হয়। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইউ সেম ওয়ার্ড, এটা 28 নম্বর চ্যাপ্টার। এটা প্রত্যেকটা উদাহরণ আমি একদম প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা দিয়ে ক্লাস করাবো, যেটা বাংলাদেশের কোচিং জগতে কেউ করায় না। বাংলাদেশের কোচিং জগতে যেটা কেউ করায় না, কথা বুঝছেন? আচ্ছা, তাহলে এবার লিখেন বাট। 3 নাম্বার লিখেন বাট ব্যতীত। বাট ব্যতীত অর্থে প্রিপোজিশন, লিখেন বাট ব্যতীত অর্থে প্রিপোজিশন। বাট ব্যতীত অর্থে প্রিপোজিশন। লিখেন এভরিওয়ান, everyone went there but me, everyone went there but me, everyone went there but me। বাটটা বক্স করেন, বাটের মাথার উপর লিখেন ব্যতীত, আর নিচে লিখেন প্রিপোজিশন, আর মি এর নিচে লিখেন অবজেক্ট, এটা একটা প্রোনাউন। মি এর নিচে লিখেন অবজেক্ট, এটা একটা প্রোনাউন। এভরিওয়ান এটা সাবজেক্ট অবলিক ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাশ না সর্বনাম। দেয়ার এটা সর্বদাই অ্যাডভার্ব বলেছি, দেয়ার নির্লজ্জ, দেয়ার নির্লজ্জ অ্যাডভার্ব। ওয়েন্ট, ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমরা পাবো। ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু এতদিন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই আপনারা জানেন ইনট্রানজিটিভ ভার্ব কি। এ বাক্যের বাংলা লিখেন, এ বাক্যের বাংলা লিখেন আমি ব্যতীত, আমি ব্যতীত সকলেই, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল। আমি ব্যতীত, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল। আচ্ছা, পিন পয়েন্ট কিলোর একটা কারেকশনের প্রশ্ন আছে, লিখেন কারেকশন। কারেকশনের একটা প্রশ্ন আছে, লিখেন এভরিওয়ান, everyone attended the meeting, everyone attended the meeting but Rusafa, Abdullah and I প্রত্যেকে মিটিং এ গিয়েছিল। রুসাফা, আব্দুল্লাহ এবং আমি ব্যতীত। এভরিওয়ান এর নিচে লিখেন এ, অ্যাটেন্ডেন্ট এর নিচে লিখেন বি, বাট এর নিচে লিখেন হচ্ছে সি, আই এর নিচে লিখেন হচ্ছে ডি। এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয়
পিন্ট, এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর। এবং এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার চারটা অপশনের মধ্যে যেটা ভুল সেটা আপনাকে অ্যান্সার করতে হবে, আর যদি ভুল না থাকে আরেকটা অপশন থাকবে নো এরর। একটু খেয়াল করে দেখেন, এভরিওয়ান অ্যাটেন্ডেড দ্য মিটিং বাট রুসাফা, আব্দুল্লাহ এন্ড আই। এভরিওয়ান এটা হচ্ছে একটা ইনডিফিনাইট প্রোনাউন। এভরিওয়ান ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম, আমি আর তুমি ছাড়া সব থার্ড পারসন, এভরিওয়ানও থার্ড পারসন। এটা সাবজেক্টে বসতে পারে, এখানে কোনো ভুল নাই, গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, যেটা ভুল ওটাই আমাদের উত্তর। এভরিওয়ান এরপরে ভার্ব আছে পাস্ট টেন্সে, এতেও গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, এটা আমাদের মানে এতে অ্যানসার হবে না। বাট, এই বাটটা বক্স করে লিখেন প্রিপোজিশন, ব্যতীত অর্থে। আর আমরা জানি প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সো এটা আমাদের অ্যানসার। এটা হবে হচ্ছে আপনার মি, কিন্তু হয়ে আছে হচ্ছে আপনার কি আই। কারণ আপনি ভালো করেই জানেন, আমি যদি নিয়ম বলি কঠিন হবে, কিন্তু যদি এটা বলি লিসেন টু আই না মি, আপনি ভালো করেই জানেন লিসেন টু আই না মি, টুটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখানে বাটটা হচ্ছে প্রিপোজিশন, এই কারণে রহিম এ বাক্যে অবজেক্ট, আব্দুল্লাহ এ বাক্যের অবস্থান হচ্ছে অবজেক্ট, এবং এটা মি হবে, আই হবে না। সো আই ভুল, ডি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। সো কারেকশন বলে কিছু নাই, পুরো ইংলিশ গ্রামারটাই হচ্ছে আপনার কারেকশন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার লিখেন নাম্বার 4, লিখেন বাট, নাউন এবং ভার্ব হতে পারে। লিখেন বাট, নাউন এবং ভার্ব হতে পারে। বাট নাউন এবং ভার্ব হতে পারে। একটা উদাহরণ লিখেন, বাট মি, নো বাটস, বাট মি নো বাটস। এই বাক্যটা লিখেন ইম্পারেটিভ সেন্টেন্স। বাট মি নো বাটস, এই বাক্যটা লেখার পরে লিখেন ইম্পারেটিভ সেন্টেন্স। বাট নাউন এবং ভার্ব হতে পারে। বাট মি নো বাটস, ইম্পারেটিভ সেন্টেন্স। আপনাকে যদি আননোন 5টি শব্দের একটা বাক্য দিয়ে বলে এটা কোন ধরনের সেন্টেন্স, যদি ডান পাশে লিখে ইম্পারেটিভ, তাহলে আপনাকে যদি বলা হয় প্রথম শব্দটা কি, তাহলে কি হবে? প্রথম শব্দটা হবে হচ্ছে ভার্ব। আপনি জানেন আর না জানেন, বাট হচ্ছে ভার্ব, কারণ আমি ব্র্যাকেটে বলে দিছি বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স। মিটা হচ্ছে আপনার অবজেক্ট, মিটা অবজেক্ট। নো হচ্ছে ডিটারমিনার, নো। আর ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ হচ্ছে নাউন। বাট মি নো বাটস, আর কিন্তু করো না, আর বিরক্ত করো না, আর প্রশ্ন উত্থাপন করো না। কথা বলছেন কিনা?
সো এই বারটা আমি যেহেতু লিখে দিয়েছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো এই বারটা হচ্ছে আপনার ভার্ব, নোটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন। এটা আমরা পড়বো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা নাউন, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা নাউন, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা সর্বদাই কি নাউন। কথা বুঝাইতে পারছি? ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা নাউন। কি করে পানি দেওয়ার দেখে আসো তো বাইকটা ঠিক আছে না? আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝছেন। তাহলে বাট 6টা পার্টস অফ 5টা হয়ে গেল। আর মনে রাখবেন বাট শুধুমাত্র বা অনলি অর্থে নাম্বার 6 বাট অনলি বা শুধুমাত্র, বাট অনলি বা শুধুমাত্র অর্থে অ্যাডভার্ব, বাট অনলি বা শুধুমাত্র অর্থে হচ্ছে আপনার অ্যাডভার্ব। লিখেন ইট ইজ বাট রাইট to admit our faults. তোলেন বাক্যটা তোলেন। It is but right to admit our fault. বাক্যটা তোলেন। পিসি দাসের উদাহরণটা আছে। আচ্ছা, ফল্ট আন্ডারলাইন করছি, বাক্যটা তোলার হলে বলতেছি ফল্ট আন্ডারলাইন কেন করছি? ফল্ট আন্ডারলাইন কেন করছি? ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। আচ্ছা, এখানে আপনাকে বলতে হবে ফলস কোন নাউন? ফলস কোন নাউন? রফিকুল ইসলাম রিয়াদ, ধন্যবাদ ভাই আমার। আমাকে এক স্যার প্রশ্ন করছিল, এতগুলো ক্লাস দিবা, গুরুত্ব রাখতে পারবা তো? একটা বিষয় মনে রাখেন, যার মেন্টালিটি শেখায় তার কাছে মনে রাখেন প্রত্যেকটা ক্লাসে মেসেজ আছে। ফলস কমন নাউন, আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ, ফলস এর নিচে লিখেন হচ্ছে নাউন ফলস, টু এর নিচে লিখেন প্রিপজিশন, আর এর নিচে লিখেন V1 মানে আপনি জানেন ভার্বের বেস ফর্ম, আর এটাকে আমরা বলবো ইনফিনিটিভ আপনি জানেন 2 + V1, বা এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। ইট হচ্ছে সাবজেক্ট ইম্পারসনাল প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই বাট হচ্ছে অ্যাডভার্ব। এই বাট হচ্ছে আপনার অ্যাডভার্ব, আমরা রিলেটিভ প্রোনাউন প্রত্যেকটা ব্যবহার দেখব, হু এর ব্যবহার দেখব, হুম এর ব্যবহার দেখব, হুইচ দেখব, হোয়াট দেখব, দ্যাট দেখব। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, শুধু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। আপনারা অনেকেই বলছেন স্যার লেকচার প্ল্যান দেন, আমার কাছে লেকচার প্ল্যান ইস্যু না, আমার কাছে ইস্যু শেখানো। আপনারা যদি ধরতে পারতেছেন এই ব্যাপারটা তো সুন্দর, তাই না?
এই ব্যাপারটা তো মনোমুগ্ধকর, তাই না? আল্লাহ শুকরিয়া। তাহলে আজকে আর না নিয়ে একটু ক্লান্ত লাগতেছে শরীর, সারাদিন অনেক কাজ করছি। ইনশাআল্লাহ কালকে কথা হবে। কালকে যেহেতু এক্সাম পড়তে থাকেন, কালকে রাত 9টায় হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আমার বকাটাকে কনসেন্ট্রেশন না করে ভালো কি পাচ্ছেন এটার উপর কনসেন্ট্রেশন করেন। হ্যাঁ, আপনার বাবা আপনাকে ভালো কথা বলতেছে, পড়ো পড়ো পড়ো, হঠাৎ করে একটা আপনি ঘাড় বেঁকামি করতেছেন, হঠাৎ করে রেগে গেল, আপনি কি করলেন? ওই রাগটাকে ধরে আপনার মানে করেন ভাবের পিক আপ একদম তার কাছে লাগে। তো এই যে উনি বকা দিলেন, বকা দেওয়ার আগে ভালো কথা বলছিলেন, এগুলো আপনার ভালো লাগে না, কিন্তু যখন একটা নেগেটিভ কথা বলছে ওটা আপনার হিট করছে। এই ইগো থাকলে আসলে হবে না। সো ইনশাআল্লাহ ভালো থাকবেন, শুভকামনা, দোয়া। পড়লে শিখবেন, না পড়লে নাই। দিন শেষে হচ্ছে আবার যদি 1 বছর পরে কোর্স আবার করি। কারণ একটা বিষয় মনে রাখেন, গত 21 সালের যে কোর্স ছিল সেখানে যারা ভর্তি হয়েছে তারা অনেকেই আবার এই ব্যাচে ভর্তি হয়েছে টাকা দিয়ে। কেন? ওই সময় ক্লাস করে নাই। সো পরিশ্রম করবেন, পরিবর্তন আসবে। পরিশ্রম করবেন না, পরিবর্তন আসবে না। খুব সহজ সূত্র। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।